প্রতিসরণ চ্যাপ্টার চলছিল, দুটো ক্লাস হয়েছিল। তো এটা হচ্ছে প্রতিসরণ চ্যাপ্টারের 3 নম্বর ক্লাস। ঠিক আছে, প্রতিসরণ চ্যাপ্টারে যদি আমি বলি যে লাস্ট আমি যেখানটায় ছেড়েছিলাম যে প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন, তাই না? প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন, ওখানে দু সাইড করেছিলাম, যে বস্তু ঘন মাধ্যমে আর দর্শক লঘু মাধ্যমে। আর একটা ছিল কি দর্শক লঘু মাধ্যমে, বস্তু বস্তু লঘু মাধ্যমে, দর্শক ঘন মাধ্যমে। ও তো ছিল, ওটার জায়গা আছে, ঠিক আছে, খালি করা। ও জায়গা যেমন আছে থাক। আমি যেটা বলছি দেখ, কালকের ওই যেটা ছিল না যে যে সমান্তরাল ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে পার্শ্ব সরণের যে ফর্মুলা ছিল, লিখবি না কেউ, ছিল কিনা টি সাইন i1 হোল ইন্টু 1 মাইনাস কস i1 রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1। এবারে তারপরে আমি বলেছিলাম যে আপতন কোণ যদি ক্ষুদ্র হয়, মানে ক্ষুদ্র আপতন কোণের ক্ষেত্রে সেটা আমরা কি করেছিলাম যে এখানে কন্ডিশন অ্যাপ্লাই করে তারপরে করেছিলাম না। কিন্তু দেখা গেল যে পরীক্ষায় এলো এই কোশ্চেন, তার মানে কি হবে, অনেকের মনে হতে পারে যে প্রথমে আমি পুরোটা ডেরিভেশন করব, তারপরে টি ক্ষুদ্র হলে বসাবো, তাই না? এটা না করে একটা সহজ ছোট পদ্ধতি করা যায়। তাহলে লেখ যে দেখাও যে ক্ষুদ্র আপতন কোণের ক্ষেত্রে, দেখাও যে ক্ষুদ্র আপতন কোণের ক্ষেত্রে, দেখাও যে ক্ষুদ্র আপতন কোণের ক্ষেত্রে সমান্তরাল ফলকের মধ্য দিয়ে, দেখাও যে ক্ষুদ্র আপতন কোণের ক্ষেত্রে সমান্তরাল ফলকে আলোর প্রতিসরণে পার্শ্ব সরণ টি আই হোল ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ, টি আই হোল ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ, ঠিক না? যেখানে যেখানে টি হচ্ছে কিনা বেধ, এগুলো দেওয়া আছে, আই হচ্ছে আপতন কোণ, তাই না? আই হচ্ছে আপতন কোণ, আর মিউ হচ্ছে কিনা প্রতিসরাঙ্ক। এই তো, এগুলো বলে দিয়েছে, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। এবারে এই প্রমাণ কিন্তু বেশি ইম্পর্টেন্ট, যেটা পুরোটা, কেন কি যদি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে এটা অনেক বড় ধরনের প্রমাণ, অনেক কঠিন, যদি কোশ্চেন খুব কঠিন করে তাহলে একে দিতে পারে, বাট একে দেওয়ার চান্স খুবই কম, দেখা যায় না। বাট এটা বারবার পরীক্ষায় দেখা যায়, এটা দেয়, মানে একটা কন্ডিশন। একে আমরা যে ধরনের করব, দেখ এরকম ছবি আঁকার পরে, এরকম ছবি আঁকার পরে যেটা এসছিল আমি দেখাচ্ছি একবার। এখানে আপতন কোণ আমি আই ধরে নিচ্ছি, প্রতিসরণ কোণ আর। এটা আসার পরে এখানে পড়ে তারপরে এদিকে চলে গেছিল, এ যেত এদিকে, তাই না? তো এটা ছিল কি না আর, এটা ছিল এক্স, তাই তো? তো দেখ ফাইনালি আর এক্স করার জন্য দেখ এখানে পার্শ্ব সরণ আর এক্স সমান কি লেখা হতো, দেখ এরকম কিছু এসেছিল, টি বাই কস আর, টি বাই কস আর ওয়ান এসেছিল, হোলি এখানটা সাইন i1 মাইনাস r1। তবে এখানে যেহেতু আমি আই আর আর ধরেছি, তাহলে এগুলো 1 1 মুছে দিলাম, অসুবিধা আছে? ঠিক আছে তো? অথবা তুই i1 r1, এখানে অ্যাকচুয়ালি i1 r1 ছিল আর কি। তো এখানে কি হতো, টি বাই cos r1 হোল ইনটু i1 মাইনাস r1। আর যদি আমি 1 1 না ধরি তাহলে i আর থাকলে এরকমই হচ্ছে। এইখানে আমি কন্ডিশন অ্যাপ্লাই করে দেবো, এইখানটায় যদি আমি কন্ডিশন অ্যাপ্লাই করি কি রকম হচ্ছে দেখ। আমি কি লিখবো এবার, লেখ ক্ষুদ্র আপতন কোণের ক্ষেত্রে, ক্ষুদ্র আপতন কোণের ক্ষেত্রে ক্ষেত্রে আই হচ্ছে কি ক্ষুদ্র, আই ক্ষুদ্র, ক্ষুদ্র আপতন কোণের ক্ষেত্রে আই কি হচ্ছে ক্ষুদ্র। সুতরাং আই যদি ক্ষুদ্র হয় আরও কি হবে, সুতরাং আরও ক্ষুদ্র। আরে আপতন কোণ যদি ক্ষুদ্র হয় প্রতিসরণ কোণ তো ছোটই হবে, আপতন কোণ যদি ছোট হয় প্রতিসরণ কোণও ছোট হয়, আপতন কোণ বড় হলে প্রতিসরণ কোণ বড় হবে, ঠিক না? হ্যাঁ, তাহলে আই ক্ষুদ্র হলে আরও ক্ষুদ্র হচ্ছে। কেন আমি আর নিয়েছি, কেন কি আমি এখানে দেখতে পাচ্ছি cos আর আছে, অ্যাপ্রক্সিমেশনটা এখানে কাজে লাগাবো। আর একটা আছে আই মাইনাস আর, আচ্ছা আইও ক্ষুদ্র আরও ক্ষুদ্র, তাহলে
আই মাইনাস আরও কি হবে, ক্ষুদ্রই হবে, এবং আই মাইনাস আর ক্ষুদ্র হবে, আই মাইনাস আর ক্ষুদ্র হবে। এবারে স্মল অ্যাঙ্গেলের আমি যে অ্যাপ্রক্সিমেশন বলেছিলাম, তাহলে কি বলবো যে cos r কে আমি কি লিখবো, cos r কে লিখবো 1, cos r কে কি লিখবো 1 লিখবো। কেন, ক্ষুদ্র কোণের ক্ষেত্রে ক্ষুদ্র থিটা, এখানে সাইলে লিখে দিবি, থিটা ক্ষুদ্র হলে আমরা কি কি লিখতে পারি, সাইন থিটাকে লিখতে পারি থিটা, আর cos থিটাকে লিখতে পারি 1, ঠিক না, এটাই অ্যাপ্লাই করছি। তো আর যদি ক্ষুদ্র হয় তাহলে cos r কে কত লিখবো 1, আর সাইন আই মাইনাস আর কে কি লিখবো আই মাইনাস আর, কেন কি থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা মানে থিটা, আই মাইনাস আর ক্ষুদ্র হলে সাইন আই মাইনাস আর কে কি লিখবো আই মাইনাস আর, এরপরে কি লিখবো, সুতরাং আর এক্স সমান কত হবে টি বাই 1, আর এটা কত হয়ে যাবে আই মাইনাস আর, টি বাই 1 মানে cos r এর মান 1, আই মাইনাস আর হয়ে গেল। এখন দেখ প্রমাণে কিন্তু কি আছে, আই আছে এবং মিউ আছে, মানে এ পর্যন্ত টি আছে আই আছে কিন্তু আর নেই, আর কে হটাতে হবে এখান থেকে, তাই না। আর কিভাবে যেতে পারে, দেখ আর যেতে পারে, দেখ স্নেলের সূত্র যদি আমি প্রয়োগ করি এইখানে যদি স্নেলের সূত্র প্রয়োগ করি, এটা তো আই না, তো এটা বায়ু মাধ্যম ছিল, বায়ুর প্রতিসরাঙ্ক কত 1, বায়ুতে কোণ কত আই, তাহলে সাইন আই সমান এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত মিউ, এখানে কোণ কত আর সাইন আর, এরাও তো ক্ষুদ্র, তাহলে এখানে কি লিখবো আই সমান মিউ ইন্টু আর, তো এখান থেকে আর কত আসছে আই বাই মিউ, এখানে বসাবো, তাহলে আর এক্স কত হচ্ছে টি হোল ইন্টু আই মাইনাস আর এর জায়গায় কি হবে আই বাই মিউ, আই কমন নিয়ে নে 1 মাইনাস 1 বাই মিউ। দেখ এখানে প্রমাণ হয়ে গেল, মোটামুটি কম জায়গাতে হলো কিনা, ঠিক না। এটা তাহলে যদি 2 নম্বরের প্রমাণ এটা দেয় বারবার, এখান থেকে আমরা করতে পারি। তো আমরা কোথা থেকে ধরবো, ওই যে আর এক্স সমান টি বাই কস আর হোল ইন্টু আই সাইন আই মাইনাস আর, ঠিক আছে, টি বাই কস আর ওয়ান ইন্টু সাইন আই ওয়ান মাইনাস আর ওয়ানটাকেই যদি আমি স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন করে দিই তাহলে উত্তর চলে আসছে এখানে, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষায় দেখতে পাওয়া যায়, এইটা যে ক্ষুদ্র আপতন কোণের ক্ষেত্রে আগের যে পুরো প্রমাণ ওটা দেওয়ার চান্স কম। ঠিক আছে, এরপরে প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন যেখানে ছিল সেটা প্রথমটা আমরা করেছি, কিন্তু আমরা কোনো মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ লিখিনি পরপর করে, সেই ল্যাঙ্গুয়েজ আমি লিখছি পরেরটাতে, মানে দুটোরই ল্যাঙ্গুয়েজ একই রকম হবে, ল্যাঙ্গুয়েজ কিরকম লিখছি দেখ একটু লেখা উচিত ছিল কি, ওই সাইডে যেটা ফাঁকা জায়গা ছিল ওখানটাই লিখবি, বস্তু আছে লঘু মাধ্যমে, বস্তু লঘু মাধ্যমে এবং এবং দর্শক কোথায় আছে ঘন মাধ্যমে, ঘন মাধ্যম, এটা যদি থাকে তাহলে প্রতিবিম্ব গঠন আমরা দেখিয়েছিলাম এরকম করে, এটা ছিল কি ঘন মাধ্যম আর এটা ছিল লঘু মাধ্যম, তাই না, এটা ঘন মাধ্যম এটা লঘু মাধ্যম। তো ঘন মাধ্যমের এখানটায় বস্তু লঘু মাধ্যমে আছে, মানে এইটা হলো অবজেক্ট ও বস্তু লঘু মাধ্যমে আছে, সুতরাং এটা হচ্ছে মিউ ও, কেন কি অবজেক্ট যে মাধ্যমে আছে সেটাই মিউ ও, আর এটা হচ্ছে মিউ ভি মানে ভিউয়ার যে মাধ্যমে আছে সেটা, এইখানটা হচ্ছে চোখ এঁকে দিচ্ছি আমি, হ্যাঁ এটা, তাহলে কি হলো বস্তু কোথায় আছে লঘু মাধ্যমে আর দর্শক আছে ঘন মাধ্যমে, ঠিক না। তো আমি এখানে লিখব যে এক্ষেত্রে এরকম লেখার দরকার, আগে লেখ এরকম, এটা ছবি আঁকে আগে তারপরে বলছি, আগে ছবিটা তারপরে বলছি, আগে ছবিটা এখানে। আচ্ছা এই ছবিগুলো না তোরা কিন্তু স্কেল দিয়ে আঁকার চেষ্টা করবি, তাহলে সরল লেখাগুলো আর বাঁকবে না স্কেল দিয়ে আঁকলে।
এখানে কিরকম করতে হবে, প্রথমে একটা আলোক রশ্মি কি আসবে, সোজা, ঠিক না, সোজা আসছে এরকম করে একটা আলোক রশ্মি, সোজা যদি আসে তাহলে কি হবে, এরকম চলে যাচ্ছে এ পয়েন্টে, তারপরে আরেকটা আলোক রশ্মি এখান থেকে আসবে বি পয়েন্টে, বি, ঠিক না, এটা হলো কি এখানে অভিলম্ব। আলোক রশ্মি কোথা থেকে আসছে, লঘু থেকে ঘনতে, লঘু থেকে ঘনতে এলে অবিলম্বের কাছে সরে আসবে, তো অবিলম্বের কাছে সরে এলো এরকম করে, এটা হলো আই, এটা হলো আর, ঠিক না। তো দুটো আলোক রশ্মি তো মিলবে না আগে গিয়ে, তো কি করতে হবে, পেছনের দিকে বাড়াতে হবে, এইখানে কোথাও মিলবে, এটা হবে ইমেজ, মানে কি, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মিকে যদি আমি পেছন দিকে বাড়াই তাহলে এরকম হচ্ছে, প্রতিসৃত রশ্মিকে পেছনের দিকে, অ্যাকচুয়ালি ঠিকই আছে, অসুবিধা নেই, এই জায়গাটা দেখাচ্ছি দেখ এরকম, এরকম করে এসছে, এটা বড় করে দেখাচ্ছি, ঠিক না, এটা হচ্ছে কি অভিলম্ব, ঠিক আছে, এটা অভিলম্ব, এটা ছিল ধরো, এটা ও ছিল, এটা এরকম ছিল, আরেকবার দেখাচ্ছি এই সাইডে, এটা, তারপরে কি হয়েছে, এখানে প্রতিসরণের পর ধরো এদিকে চলে গেছে, এই প্রতিসৃত রশ্মিকে পেছনের দিকে বাড়ালে এখান থেকে আসছে বলে মনে হচ্ছে, এই যে আই, এটা হচ্ছে প্রতিবিম্ব, এরকমই দেখাচ্ছে, এখানে এটা কি আর, আর এখানে এটা হচ্ছে কিনা আই, এটা, ঠিক আছে। অভিলম্বের সহিত আপতন কোণ, যে কোণ আপতিত রশ্মি যে কোণ করছে সেটা আপতন কোণ, অভিলম্বের সহিত প্রতিসৃত রশ্মি যে কোণ করছে সেটা প্রতিসরণ কোণ। আচ্ছা, এটা হচ্ছে বি, বেশ হয়েছে এতটা, চলো এবারে এখানে লিখবো যে এক্ষেত্রে বস্তু লঘু মাধ্যমে এবং এবং দর্শক ঘন মাধ্যমে অবস্থিত, এক্ষেত্রে বস্তু লঘু মাধ্যমে এবং দর্শক ঘন মাধ্যমে অবস্থিত, ঠিক আছে, বস্তু লঘু মাধ্যমে এবং দর্শক ঘন মাধ্যমে অবস্থিত, ঠিক না, বস্তু লঘু মাধ্যমে এবং দর্শক ঘন মাধ্যমে। এরপরে আমি লিখবো মিউ ও সমান লিখবো যে বস্তু যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক, মিউ ও মানে কি, বস্তু যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক, মিউ ভি সমান দর্শক যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক, মিউ ও বস্তু যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক, মিউ ভি দর্শক যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক, ঠিক। কোনটা ঘন মাধ্যম, না দর্শক যে মাধ্যমে আছে, তাই না, এক্ষেত্রে মিউ ভি গ্রেটার দেন মিউ ও, তাহলে কি দর্শক তো ঘন মাধ্যমে আছে না, দর্শক যদি ঘন মাধ্যমে থাকে তাহলে মিউ ভিটা কি বড়, দর্শক ঘন মাধ্যমে আছে মিউ ভি বড়, ঠিক। এর পরের কথাগুলো লেখা যাবে কিরকম, যে ও থেকে একটি আলোক রশ্মি দুটি মাধ্যমের বিভেদ তলে লম্বভাবে আপতিত হলে সেটি সোজা চলে যায়, ঠিক আছে, এ বিন্দুতে আপতিত হলে সেটি সোজা চলে যায়, তারপরে কি আরেকটি আলোক রশ্মি বি বিন্দুতে আপতিত হলে সেটি অভিলম্বের কাছে সরে আসে, ঠিক না, অভিলম্বের কাছে সরে আসে প্রতিসরণের সময়। এরপরে কি লিখবো, যে দুটি প্রতিসৃত রশ্মিকে পেছনের দিকে বাড়ালে তারা আই বিন্দু থেকে আসছে বলে মনে হয়, ঠিক না, আই বিন্দু থেকে আসছে বলে মনে হয়। এবারে কি হবে, তাহলে এটা হচ্ছে কি প্রকৃত উচ্চতা, এটা হচ্ছে কি প্রকৃত উচ্চতা, মানে ও এ থেকে ও পর্যন্ত মানে কি বস্তুর দূরত্ব, এটা হচ্ছে কি প্রকৃত উচ্চতা, আর এ থেকে আই পর্যন্ত হচ্ছে কি আপাত উচ্চতা, মানে এখান থেকে জলে ভেতরে থাকা অবস্থায় যদি কোনো পাখিকে দেখে
তাহলে সেটার প্রকৃত যে উচ্চতা তার থেকে বেশি উচ্চতায় মনে হচ্ছে এখানে। তো এখানে প্রকৃত উচ্চতা আপাত উচ্চতার মধ্যে আমাদেরকে সম্পর্ক বার করতে হবে, যেটা আগে ছিল কি প্রকৃত গভীরতা আপাত গভীরতার মধ্যে সম্পর্ক। তো সেম জিনিস আমি কি করব, স্নেলের সূত্র প্রয়োগ করব, ঠিক না। তাহলে দেখ মাঝের যে কথাগুলো এগুলো লেখা যাবে, তাই না, যে আলোক রশ্মি এসে এরকম করে আপতিত হচ্ছে। এবার লিখবো কি যে বি বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, বি বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, বি বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই। বি বিন্দুতে যদি আমি স্নেলের সূত্র প্রয়োগ করি তো হচ্ছে কি, দেখ এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, মিউ ও, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ও, ওইখানে ওই মাধ্যমে কোণ কত, আই, তাহলে মিউ ও সাইন আই সমান এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, মিউ ভি, মিউ ভি সাইন আর, ঠিক না। তো তারপরে আমি করব মিউ ও বাই মিউ ভি সমান সাইন আর বাই সাইন আই, সাইন আর বাই সাইন আই, ঠিক আছে। এরপরে কি করতে হবে না, সাইন আর এবং সাইন আই এর ভ্যালু বসাতে হবে। এইখানে দেখ যে আই এবং আর যেটা আছে না, দেখ এই যে অভিলম্ব যে ডটের লাইন, অভিলম্ব যে ডটের লাইন তার সঙ্গে আপতিত রশ্মি কত কোণ করেছে, আই। তো এটা যদি আই হয় এই কোণটা আই হবে, হ্যাঁ কি না, হবে, একান্তর কোণ। আচ্ছা যদি এটা যদি আর হয়, দেখ ভালো করে দেখ, এই যে প্রতিসৃত রশ্মি এ পুরো এই যে সোজা লাইন, ঠিক না। তো মানে এটা হচ্ছে রেখা আর এই যে রেখা, ঠিক না। তো এই প্রতিসৃত রশ্মির বর্ধিতাংশ এটা, বল এটা যদি আর হয় এটা আর হবে কিনা, হবে, কেন কি এই লাইন মানে লম্বা ভাবে যেটা পড়েছে, আর এই যে অভিলম্ব এই যে এই এটা কি ছিল, এটা ছিল লম্বা ভাবে পড়েছে, আর এটা এখানে ছিল অভিলম্ব, এটা প্রতিসৃত রশ্মি ছিল, প্রতিসৃত রশ্মিকেই তো আমি পেছনের দিকে বাড়িয়েছি, মানে এই রেখা কি সমান্তরাল, সমান্তরাল, তার মানে কি আমি যদি এটা মুছে দিই তো এটা আর এটা কি অনুরূপ কোণ, তাহলে এটা যদি আর হয় এটা আর হবে এইখানটা, তাহলে এটা আই আর এটা আর, ঠিক আছে, বোঝা যাচ্ছে কি, আই আর, এটা আই এটা আর। তো বল সাইন আর কত হবে, সাইন আর মানে লম্ব কোণটা আর এর বিপরীত বা লম্ব কোণটা এবি, এবি অতিভুজ কোণটা আইবি, এবি বাই আইবি, আগের দিন করা হয়েছিল এরকম করে। তাহলে কি হবে, সাইন আর মানে কি হবে, এবি বাই আইবি, এবি বাই আইবি, হ্যাঁ। সাইন আর মানে লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে আইবি, সাইন আই এর বেলা দেখ লম্ব কে এবি, অতিভুজ কে ওবি, তাহলে কি হচ্ছে এবি বাই ওবি, এবি বাই কত হচ্ছে ওবি, এবি এবি কেটে যাবে, এবি আর এবি কেটে যাচ্ছে এখানে, কত হচ্ছে দেখ মিউ ও বাই মিউ ভি সমান এবি এবি কেটে গেলে দেখ উপরে যাবে ওবি, নিচে আসবে আইবি, ওবি বাই আইবি, ঠিক না। এবারে কি লিখবো যে উল্লম্ব দর্শনের ক্ষেত্রে, এতটা পর্যন্ত লেখ তারপরে বলছি, এখানে পুরো হয়েছে। এবার লেখ উল্লম্ব দর্শনের ক্ষেত্রে, মানে আমি যদি একদম উল্লম্ব ভাবে দেখি, ঠিক আছে, উল্লম্ব দর্শনের ক্ষেত্রে কি হবে, এ এবং বি বিন্দু খুব কাছে অবস্থিত হয়, উল্লম্ব দর্শনের ক্ষেত্রে এ এবং বি বিন্দু খুব কাছে অবস্থিত হয়, এ আর বি খুব কাছে, তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো যে ও বি নিয়ার ইজিক্যালস টু, আমি কি লিখতে পারি, ও বি নিয়ার ইজিক্যালস টু ও এ, আর আই বি নিয়ার ইজিক্যালস টু আমি কি লিখতে পারি, আই এ, ঠিক না, আই বি নিয়ার ইজিক্যালস টু আই বি, যা হবে আই এ তাই হবে। তাহলে আমি এখানে লিখবো কি না, মিউ ও বাই মিউ ভি সমান ও বি কে লিখবো ও এ আর আই বি কে লিখবো আই এ,
আই এ। ঠিক, তাহলে এখানে আমি কি লিখে দেবো এটাকে, যে এতটা লেখার পরে দেখ ও মানে কি, এ থেকে ও পর্যন্ত ডিস্টেন্স, মানে বিভেদ তল হতে বস্তুর প্রকৃত উচ্চতা। আর আইবি মানে কি, বিভেদ তল হতে প্রতিবিম্বের উচ্চতা, মানে আপাত উচ্চতা। তাহলে আমি কি লিখবো এখানে, এখানে পুরোটা লিখবো কি, যে এটা মুছে দিচ্ছি আর লাগবে না কে, ফাইনাল কি লিখবো, যে ও মানে বিভেদ তল হতে বস্তুর প্রকৃত উচ্চতা বাই বিভেদ তল হতে বস্তুর আপাত উচ্চতা বা প্রতিবিম্বের উচ্চতা কি, সমান সমান এখানে কি হচ্ছে দেখ মিউ ও, মিউ ও মানে কি দেখ প্রকৃত উচ্চতা হলে কি লিখবো, বস্তু যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক। দেখ আমি আগের দিন বলেছিলাম দুটো ফর্মুলা আমার একই আসবে। তো এখানে এসছে দেখ বিভেদ তল হতে বস্তুর প্রকৃত উচ্চতা, দেখ এখানে ও আছে উপরে, এখানে দেখ মিউ আছে, মানে কি কি লিখবো, বস্তু যে মাধ্যমে আছে, যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক। আর আপাত বললে কি হবে, দর্শক যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক। দুটোরই ফর্মুলা সেম, তার মানে আমাকে অঙ্ক করার সময় ভাবতেই হবে না যে বস্তু ঘন মাধ্যমে আছে কি লঘু মাধ্যমে আছে, অটোমেটিক্যালি বেশি কম ও চলে আসবে একা একা। ঠিক আছে, এবারে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব। কি কন্ডিশন অ্যাপ্লাই করব, দেখ কন্ডিশন অ্যাপ্লাই বলতে এটা লেখার পরে আমরা অঙ্ক যা দেবে আমরা দেখতে পাবো যে কিরকম হচ্ছে। ধরো দেখ বললো এটা ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, মিউ, এটা ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, মিউ। আর এখানেই আছে বস্তু, আর এটা চোখ এখানে আছে, এটা বায়ু, তাহলে এর প্রতিসরাঙ্ক কত, 1, ঠিক না, এর প্রতিসরাঙ্ক 1। তো আমি যদি বলি প্রকৃত উচ্চতা ডি আর আপাত উচ্চতা ধরো ডি ড্যাশ, তাই না, তাহলে আমি এখানে কি লিখবো, যে ডি ড্যাশ মানে আপাত উচ্চতা ডি ড্যাশ বাই প্রকৃত উচ্চতার সমান, আপাত লিখলে কি হবে, দর্শক যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক 1, প্রকৃত লিখলে কি হবে, বস্তু যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক মিউ। তাহলে ডি ড্যাশ সমান কত হচ্ছে, ডি বাই মিউ। ঠিক আছে, যদি একটা হয় মাধ্যম আর একটা হয় বায়ু মাধ্যম তাহলে এরকম হচ্ছে। আচ্ছা যদি এখানে হয়, এটা তো মিউ, এখানটা আছে বস্তু, ঠিক না, এটা বায়ু, এর প্রতিসরাঙ্ক 1, এখানে আছে চোখ, ঠিক না, আমি এখানেও প্রকৃতটাকে আপাতকে যদি আমি ডি ড্যাশ ধরি বাই প্রকৃতকে ডি ধরি, তাহলে দেখ আপাত মানে কি, দর্শক যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক, দর্শক কোন মাধ্যমে আছে, মিউ, এই যে, আর বস্তু কোন মাধ্যমে আছে, বায়ুতে, 1। তাহলে এখানে ডি ড্যাশ কত হচ্ছে, ডি ইন্টু মিউ বা মিউ ইন্টু ডি। তাহলে একটাতে বেশি আর একটাতে কম, একটাতে বেশি একটাতে কম। এখানে কি হচ্ছে দেখ, যদি এটা ডি হয় তাহলে ডি ড্যাশ ধরো এতটা কম, মানে ডি ড্যাশ ছোট এখানে, মানে এইটা ধরো ডি, এতটা হচ্ছে ডি, ধরো এতটা হলো কত, ডি ড্যাশ। তাহলে এখানে বস্তু তার প্রতিবিম্ব এখানে, মানে এর কতটা সরণ হয়েছে, ডি মাইনাস ডি ড্যাশ, কেন কি ছোট কে, ডি ড্যাশ। তাহলে এখানে কি লিখবো, যে যে আপাত সরণ কত হবে, এখানে এই সাইডে আপাত সরণ কত হবে, আপাত সরণ যে বেশি সেখান থেকে ছোটটা বাদ, আপাত সরণ কত হচ্ছে এখানে, আপাত সরণ হবে বড় কে ডি, ছোট কে ডি ড্যাশ। তাহলে ডি মাইনাস ডি বাই মিউ, ডি কমন নিলে হোল ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ। এখানে আপাত সরণ কত হবে, মানে শিফট কত হবে, আপাত সরণ এখানে বড় কে, এখানে বড় ডি ড্যাশ। তাহলে মানে প্রথমে বস্তু এখানে ছিল, তার প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছিল, মানে উপরের দিকে আর উঠে গেছে, ডি ড্যাশ মাইনাস ডি, ডি ড্যাশ মানে কত হচ্ছে, মিউ ডি মাইনাস ডি, ডি কমন নিলে কি হবে, মিউ মাইনাস 1, দুটো লিখ দু সাইড,
তো দেখ কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এক প্রকৃত প্রকৃত গভীরতা যদি ডি হয়, একজনের ফর্মুলায় কি আসছে বাই মিউ, আর একজনের ফর্মুলায় আসছে কি গুণ মিউ। ঠিক আছে, মানে একটার মিউ গুণ হচ্ছে আর একটার মিউ ভাগ হচ্ছে। যদি বায়ু মাধ্যম একটা, কার গুণ হচ্ছে কার ভাগ হচ্ছে তুই ওখান থেকে ফর্মুলা থেকে বুঝতে পেরে যাবি। হুম, দু চারটে কোশ্চেন করলে এখান থেকে হয়ে যাবে। এখন এটা যেটা আছে এই সাইডে আমি ধরো দিচ্ছি কিরকম, এই সাইড লেখা হয়েছে, এই সাইডটা লেখা হয়েছে, লেখা হয়নি, এটা আর এটা লিখে নে তাড়াতাড়ি, বুঝছি না লেখ। এখন দেখ হয়েছে কি, ধরো এরকম কিছু ধরো কোশ্চেন আছে, দেখ প্রথমে দেখ ধরো এইখানটায় আছে একটা কয়েন আছে, তার উপরে ধরো এটা হচ্ছে কিনা মিউ ওয়ান প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যম এবং এর বেধ কত ডি ওয়ান। তার উপরে আবার একটা মাধ্যম আছে মিউ টু প্রতিসরাঙ্ক বিশিষ্ট, তার বেধ ডি টু। এরপরে আবার এর উপরে আছে এটা ধরো মিউ থ্রি প্রতিসরাঙ্ক, এর বেধ কত ডি থ্রি, এরকম আছে। মানে আর আমি এখান থেকে দেখছি, ঠিক না, আমি এখান থেকে দেখছি কেবল আলোক রশ্মি যাচ্ছে কোথা থেকে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, কেন কি এটা বায়ু। দর্শক কোথায় আছে, দর্শক আছে লঘু মাধ্যমে, আর বস্তু আছে এখানে, মানে কি আলোক রশ্মি ঘন থেকে তো লঘুতে যাবে। তো এর বেলা যে ফর্মুলা হবে তুই দেখ এমনিতে দেখে বুঝতে পেরে যাবি। ধরো এক কাজ করে নে, এটাকে ধর ঘন, একটাই দেখে নে এটা হচ্ছে লঘু। তো দেখ এখান থেকে আলোক রশ্মি যদি যায় সোজা একটা, এখান থেকে গেলে লঘুতে গেলে কি হবে, দূরের দিকে সরে যাবে, পেছনের দিকে বাড়ালে এটা হচ্ছে ইমেজ। তার মানে তুই বুঝে গেলি কি অবজেক্টের থেকে ইমেজ কম ডিস্টেন্সে থাকছে, মানে ফর্মুলা কোথাও না কোথাও ডি বাই মিউ আসবে, গুণ মিউ আসবে না। ছোট হচ্ছে মানে বুঝে যাবি না, যে এখানে দেখ ঘন থেকে লঘুতে যাচ্ছে, মানে কি হচ্ছে আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, মানে ইমেজ বিভেদ তল থেকে কম ডিস্টেন্সে থাকছে, মানে ডি ড্যাশের ফর্মুলা ডি বাই মিউ হবে, এটা বোঝা যাচ্ছে, ঠিক না। তো এখানে এখানে আমি লিখবো যে আপাত, দেখ বিভেদ তল হতে প্রকৃত কত গভীরতা হবে, তিনজন মিলে ডি ওয়ান প্লাস ডি টু প্লাস ডি থ্রি। তো দেখা গেল এখানে দেখ আলোক রশ্মি সোজা একটা চলে যাবে, এ যাওয়ার সময় কি হবে, একবার এখানে প্রতিসরণ, আবার একবার এখানে প্রতিসরণ, আবার একবার এখানে প্রতিসরণ করে করে ফাইনাল যে ইমেজ হবে, দেখা গেল সেই ফাইনাল ইমেজটা এইখানে কোথাও হচ্ছে আই। এই বিভেদ তল হতে ফাইনাল ইমেজের ডিস্টেন্স যদি আমি ডি ড্যাশ বলি, সে কি হবে ডি ওয়ান বাই মিউ ওয়ান প্লাস ডি টু বাই মিউ টু প্লাস ডি থ্রি বাই মিউ থ্রি, আরো যদি থাকে আরো হবে। বোঝা গেল? তাহলে এটা হলো কি না আপাত আপাত গভীরতা বলতে পারি, মানে প্রতিবিম্ব যেখানে। ফর্মুলা কি হচ্ছে ডি ওয়ান বাই মিউ ওয়ান ডি টু বাই মিউ টু, মানে যার বেদ তার প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ। যদি এন সংখ্যক থাকে তাহলে এন সংখ্যক হবে। এখানে যদি আমি সরণের ফর্মুলা বলি, সরণ কত হয়েছে, সরণ হবে প্রথমটার জন্য কত সরণ হয় ডি ওয়ান হোল ইন্টু ওয়ান মাইনাস মিউ ওয়ান, দ্বিতীয়টার জন্য কত হবে ডি টু হোল ইন্টু ওয়ান মাইনাস মিউ টু, তৃতীয়টার জন্য কত হবে ডি থ্রি হোল ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই মিউ থ্রি। তাহলে মোট সরণ আমি দেখতে পেয়ে যাব। এটা হচ্ছে আপাত গভীরতা, এটা হচ্ছে সরণ, মানে এক একজনের করলে যেটা হবে সেটাই অ্যান্সার হয়ে যাবে।
এটাকেই যদি উল্টো বলা হয় এর এর বেলা, এখানে এখানে কি হচ্ছে দেখ, বস্তু কোথায় ছিল, বায়ুতে। এরপরে দেখ এইখানে ধরো আমি বললাম এটা হচ্ছে μ1, এর বেধ d1, তারপরে μ2, এর বেধ d2, ঠিক না, তারপরে μ3, এর বেধ কত হচ্ছে d3। এইখানে ধরো আমি চোখ রেখেছি, মানে ধরো চোখ বলতে কি, ধরো এটা না, এটা পাত্র আছে, এই পাত্র আছে, এইখানে ধরো কোনো মাছ আছে, ঠিক আছে, সে ধরো দেখছে, মাছ যদি দেখে উপরে তাহলে যেটা দেখাচ্ছে, তো মাছ আছে কোথায়, মাধ্যমের ভেতরে, আর বস্তু আছে কোথায়, বায়ুতে। এরকম ক্ষেত্রে যদি হয় তাহলে এখানে তুই বুঝতে পারছিস যে দূরত্ব বেশি হবে না, দূরত্ব বেশি হবে, তাহলে এখানে আপাত উচ্চতার ফর্মুলাতে কি আসবে, আপাত উচ্চতার ফর্মুলাতে আসবে এখানে যে ডি ড্যাশ, যে ফর্মুলাটা আসবে সেটা কত, প্রথমটার হবে μ1 d1, তারপরটা কত হবে μ2 d2, তারপরটা কত হবে μ3 d3। যদি বলি সরণ কত হবে, প্রথমটার জন্য সরণ কত হবে না d1 হোল ইন্টু μ1 মাইনাস 1, প্লাস দ্বিতীয়টার জন্য সরণ কত হবে d2 μ2 মাইনাস 1, প্লাস d3 μ3 মাইনাস 1। যেমনটা ছিল, একটা হলে যেটা হচ্ছে, তিনটে চারটে পাঁচটা হলে পরপর করে এরকম হয়ে যাবে, ঠিক না। ব্যাস আমাকে দেখতে হবে কি বস্তু আর দর্শক কোথায় আছে, সেই অনুযায়ী হবে। ঠিক আছে, যা পেজ নাম্বার 45 বইতে, ছায়া প্রকাশনের বই, পেজ নাম্বার 45, 46, 47 বাড়িতে একবার রিডিং দিস, ঠিক আছে, এগুলো একবার রিডিং দিস। আমি এখন করব অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, হ্যাঁ, পেজ নাম্বার 45, 46 আর 47, এগুলো একবার রিডিং দিস বাড়িতে। আশা করি রিডিং দিলে বুঝতে পারবি, কেন কি কনসেপ্ট পড়া হয়ে গেছে, একবার করে রিডিং দিস। হ্যাঁ, এবারে আমরা এখান থেকে দু একটা অঙ্ক করি, তাহলে বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, বলছি। এর হচ্ছে উদাহরণ 1, 1, 2, দাগ দিয়ে নে, যেগুলো বাড়িতে একবার দেখবি। উদাহরণ 1, 2, 3, 1, 2, 3, তারপরে হচ্ছে 5এরটা তো ফর্মুলাই বলা আছে, দেখ ফর্মুলাই বলা আছে d1/μ1 প্লাস d2/μ2। 9এরটা এইচএস এ দিয়েছে, একবার দেখে নিস, 9, 11, 9, 11 আর এদিকে 13, এগুলো বাড়িতে একবার দেখিস। আমি তারপরে পরের দিন আবার এগুলো ধরবো, ঠিক আছে, দেখবো, প্রথমে আগে একবার চেষ্টা করিস। আমি এখন সংকট কোণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন শুরু করবো, ঠিক আছে। 89 পৃষ্ঠার 10-এর একটা অঙ্ক করছি এখন, দেখ অনুশীলনী অঙ্ক যেটা আছে 89 পৃষ্ঠার 10-এর কোশ্চেনটা হয়ে গেছে। উত্তর 10-এর কোশ্চেন কি বলেছে, দেখ ইজি কোশ্চেন আছে। 89 পেজ 10-এর কোশ্চেন কি বলেছে, বলছে একজন শিকারী, কর নিজেরা কর, সবাই কর, দেখি উত্তর কি আসে। বলছে একজন শিকারী জলের উপর থেকে 6 মিটার গভীরে মাছকে দেখলো, এটা আপাত গভীরতা না প্রকৃত গভীরতা, এটা আপাত গভীরতা, তাই না। তাহলে ডি ড্যাশ 6 দেওয়া আছে, আপাত গভীরতা দেওয়া আছে।
মাছটি শিকার করতে সে একটি বর্শা ছুড়লো, জলের কত গভীরতায় মাছটি বর্ষাবিদ্ধ হবে, মানে প্রকৃত ডি জিজ্ঞেস করছে। তাহলে দেখ এখানটায় বস্তু যে মাধ্যমে আছে সেটা জল, বস্তু আছে বস্তু, মানে এটা কি মিউ ও, আর দর্শক যেখানে আছে সেটা হচ্ছে কিনা বায়ু, ঠিক না, মিউ ভি ওয়ান। তাহলে এবার বার করুন ডি ড্যাশ, ডি বাই ডি ড্যাশ সমান ডি হচ্ছে কি প্রকৃত মানে মিউ ও, আর ডি ড্যাশ মানে মিউ ভি হয়েছে। তাহলে ডি বাই ডি ড্যাশ 6, মিউ ও 4/3। প্রকৃত হলে বস্তু যেখানে আছে, আর এটা কত হচ্ছে 1, তাহলে ডি কত হচ্ছে 6 গুণ 4/3, 3 2 6 8, 8 মিটার উত্তর আছে 8 মিটার। এই কোশ্চেন যদি জলের উপরে পাখি থাকতো তাকে দেখতো, সেম প্রসেস, আমাকে ভাবতে হবে না যে ডি বাই মিউ করবো না মিউ ইন্টু ডি করবো। এবারে কিছু জিনিস বলে দিয়েছে, 45 46 47 পৃষ্ঠাটা রিডিং করতে বলেছি, বাড়িতে একবার পড়ে নিস, পরের দিন এটা নিয়ে আরেকবার বলবো। এবার আসবো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যেটা হেডিং আসবি কি সংকট কোণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, সংকট কোণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ঠিক আছে। সংকট কোণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এখানে অনেক কিছু বলা আছে, আগে আমি বুঝিয়ে দিই পুরোটা, তারপরে বই থেকে রিডিং দিয়ে নেবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে যে সংকট কোণের যে ব্যাপার হচ্ছে, এখানে দুটো কন্ডিশন হবে। কি রকম কন্ডিশন হচ্ছে, দেখ আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরিত, আচ্ছা সংকট কোণের পড়া আগে কোনো ক্লাসে হয়েছে? ক্লাস 10-এ কি ছিল? 10-এ ছিল না তো, এটা সবে প্রথম শুনছিস তোরা তো? ও না, 10-এ আলো চ্যাপ্টারে তো এটা নেই না, নেই, হ্যাঁ নেই। আচ্ছা দেখ কি হচ্ছে, ধরো আমি বললাম এটা যে এটা হলো কিনা ঘন মাধ্যম, আর এটা হচ্ছে কিনা লঘু মাধ্যম, ঠিক না। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, দেখ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো গেলে, ধরো এখান থেকে আমি বললাম একটা আলোক রশ্মি গিয়ে পড়েছে, তো এই আলোক রশ্মি ধরো কিছু পরিমাণ প্রতিফলিত হলো, এটা প্রতিফলন, ঠিক আছে, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, লিখবি নাকি প্রতিফলিত রশ্মি। এখানে হচ্ছে কি অভিলম্ব, আচ্ছা কিছুটা প্রতিসরণও হবে, যখন প্রতিসরণ হবে তখন কি হবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তাই না। এটা হচ্ছে কিনা প্রতিসৃত রশ্মি। এবারে হয়েছে কি, আমি এখানটায় আপতন কোণটাকে যদি বাড়াই, দেখ এখন কি হচ্ছে, কিছু পরিমাণ প্রতিফলন হচ্ছে, কিছু পরিমাণ প্রতিসরণ হচ্ছে। এবারে আমি আপতন কোণ বাড়ালে প্রতিসরণ কোণ বাড়বে, আপতন কোণ আরো বাড়ালে প্রতিসরণ কোণ বাড়বে আরো। একটা সময় কি হবে, আপতন কোণের এমন একটা মান আসবে যেখানে এই প্রতিসৃত রশ্মিটা বিভেদ তল বরাবর চলে যাবে। আপতন কোণের একটা মান আসবে যেটাকে আমরা সংকট কোণ বলছি। এখন কিন্তু প্রতিফলনও হচ্ছে একটা, ঠিক না, প্রতিফলন হচ্ছে। তাহলে আপতন কোণের কি রকম সংজ্ঞা আসবে না, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি মাধ্যমের বিভেদ তল বরাবর যায়, আপতন কোণের সেই মানকে সংকট কোণ বলে, ঠিক আছে। এরপরে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি আসবে, অভ্যন্তরীণ কেন বলা হচ্ছে, পূর্ণ কেন বলা হচ্ছে, দেখ যদি আমি বলি যে আমি এখন আপতন কোণকে আরো বাড়িয়ে দিলাম, মানে এখানটায় আইটা গ্রেটার দেন থিটা সি, তখন কি হবে, তখন এই আলোক রশ্মি আরো কি হবে, আরো বেশি কোণ হয়ে যাবে, ফলে কি হবে, এখানে প্রতিফলিত হয়তো আসবে, তবে এখানে আর কিন্তু কোনো রশ্মির প্রতিসরণ হবে না, পুরোটাই প্রতিফলন হবে।
তো দেখ এখানে যে আলোক রশ্মি আমি ফেলেছি তার পুরোটাই প্রতিফলিত হচ্ছে বলে একে কি বলে পূর্ণ প্রতিফলন। আগে কি হয়েছিল, কিছুটা প্রতিফলিত হয়েছিল, কিছুটা প্রতিসৃত হয়েছিল। তাহলে কি কি হলো, এই সংকট কোণ বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এখানে কন্ডিশন কি না আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে, ঠিক না। প্রথমে সংকট কোণের সংজ্ঞা কি না আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল বরাবর যায়, আপতন কোণের সেই মানকে সংকট কোণ বলে, ঠিক না। বই খুলবি, দেখ বইতে পেজ নাম্বার 50, পেজ নাম্বার 50, ঠিক না। পেজ নাম্বার 50-এ এই যে আমি যে ছবিগুলো দিয়েছি এখানে এরকম করে করে লেখা আছে 1 2 3 পয়েন্ট করে, লাগছে না, একবার রিডিং দিলে দিতে পারিস, না দিলেও চলবে। সংকট কোণের সংজ্ঞা দেখ, সংকট কোণ যে হেডিং দেওয়া আছে ওখানে কি লেখা আছে, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমে বিভেদ তল ঘেঁষে যায়, সেই আপতন কোণকে উক্ত মাধ্যমদ্বয়ের সংকট কোণ বলে, ঠিক আছে, সংকট কোণ বলে। এখানে সংকট কোণ মাধ্যমের প্রতিসরাঙ্কের উপরে কিভাবে নির্ভর করছে সেটা আমরা দেখব, ঠিক না। এখানে আমি লিখব কি যে পরে আছে সংকট কোণ এবং মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক পরে আছে, তাহলে এটা পড়িয়ে নিই আগে। এবার দেখ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ঠিক আছে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি না আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ যদি সংকট কোণের থেকে বেশি হয় তাহলে ওই আলোক রশ্মির সম্পূর্ণটাই প্রতিফলিত হয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাটাকে কি বলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ কেন, কেন কি এই মাধ্যমের মধ্যেই হয়ে যাচ্ছে, আর পূর্ণ কেন, কেন কি পুরো আলোক রশ্মিটাই প্রতিফলিত হচ্ছে। তাহলে সাধারণ প্রতিফলন এবং পূর্ণ প্রতিফলনের মধ্যে পার্থক্য কি না সাধারণ প্রতিফলনে কিছু অংশ হলেও প্রতিসৃত হয় বা শোষিত হয়, পূর্ণ প্রতিফলনে কিন্তু পুরোটাই কি হবে প্রতিফলিত হবে। তাহলে কোনটাতে বেশি উজ্জ্বল প্রতিবিম্ব তৈরি হবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে। হীরক কেন চকচক করে, কেন কি হীরকের প্রতিসরাঙ্ক আমরা দেখব 2.42, ওর হিসাবে যে সংকট কোণ আসবে না কি হবে, হীরকের অ্যাকচুয়ালি হীরককে যেভাবে কাটা হয় একটা সাইড থেকে যদি আলো প্রবেশ করে ওই আলো হীরকের প্রত্যেকটা তলে বারবার বারবার পূর্ণ প্রতিফলিত হতে থাকে, ফলে কি পুরো হীরক কিন্তু এত চকচক করে। এই জন্য হীরের যে গয়না যেটা এত চকচক করার কারণ কি, কেন কি ওর ভেতরে বারবার পূর্ণ প্রতিফলন হচ্ছে, ফলে কি হবে সারফেস গুলো কি হবে চকচকে। হীরককে দেখবি কাটা হয় সেরকম করে, যে সারফেস গুলোকে এমন ভাবে কাটা হয় যে একটা তল দিয়ে আলোক রশ্মি যদি প্রবেশ করে ও বারবার কিন্তু ওই তলের ভেতরেই ঘুরতে থাকবে পূর্ণ প্রতিফলিত হয়ে। আর যখন একটা সাইড দিয়ে বেরোবে আলোক রশ্মি তখন খুব উজ্জ্বল এবং তীব্র আলোক রশ্মি বেরোবে। এই কারণে হীরের গয়না এত দামি হচ্ছে, মানে কি এরকমই এর প্রপার্টি। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সংজ্ঞা দেখ, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় যদি ওই দুই মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বৃহত্তর আপতন কোণে বিভেদ তলে আপতিত হয় তবে রশ্মিটি লঘু মাধ্যমে প্রতিসৃত না হয়ে পূর্ণভাবে প্রতিফলিত হয়, এই ঘটনাটাকে কি বলে পূর্ণ প্রতিফলন বলে। আচ্ছা বইটা দেখবি, কিন্তু বইটা দেখবি, রিডিং করছি বইটা দেখবি। এরপরে দেখ পূর্ণ প্রতিফলনের শর্ত কি, 1 নম্বর আলোক রশ্মিকে ঘন থেকে লঘু মাধ্যমে যেতে হবে। দেখ আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে এই কারণে, ভেবে দেখ লঘু থেকে যদি ঘনতে যায় সেক্ষেত্রে পূর্ণ প্রতিফলন কেন হবে না, কখনোই হবে না। দেখ ধরো এটা লঘু মাধ্যম আর এটা ঘন মাধ্যম, লঘু মাধ্যমে আলোক রশ্মি যে কোণে পড়বে ঘন মাধ্যমে আলোক রশ্মি কি হবে কম কম কোণ হবে। তো দেখ আমি যদি এই কোণটা বাড়াতে বাড়াতে 90ও করি এর কিন্তু মান বাড়তে বাড়তে 90 হবেই না, কোনো সময় 90 থেকে কম থেকে যাবে, মানে প্রতিসরণ তো হবে, তাই না। আর এখানে কি হচ্ছে আপতন কোণের থেকে প্রতিসরণ কোণ বেশি হচ্ছে, আপতন কোণ বাড়াতে বাড়াতে আমি একটা মানে পৌঁছে গেলে প্রতিসরণ কোণ 90-তে চলে যাবে, তাই না, এটা হচ্ছে। তাহলে এখানে শর্ত কি হচ্ছে না আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে
লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে। 2 নম্বর আপতন কোণকে সংকট কোণের থেকে বেশি হতে হবে পূর্ণ প্রতিফলন হতে গেলে। ঠিক, এরপরে দেখ, যে ক্ষেত্রে পূর্ণ প্রতিফলন ঘটা সম্ভব নয়, কোন ক্ষেত্রে না লঘু থেকে ঘনতে গেলে সম্ভব নয়। পূর্ণ শব্দটি ব্যবহারের কারণ কি? কেন কি পুরো আলোক রশ্মিটাই প্রতিফলিত হচ্ছে। তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে প্রতিবিম্ব কিন্তু খুব উজ্জ্বল দেখায়। এখানে কিছু কিছু পরের আছে যে চকচকে দেখায় কেন, এই যে যে জলে ডোবানো বা জলে ডোবানো ভূষাকালি মাখানো ধাতব বল, জলপূর্ণ কাচের গ্লাস, এগুলো কেন উপরের তলটা চকচকে দেখায়, বা পদ্ম পাতার উপরে যে জলের ফোঁটা থাকে দেখবি কোনো পাতার উপরে, সেটা দেখবি অনেকটা বেশি চকচক করে, কেন কি ওটা ওখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে। এগুলো বই থেকে পড়ে নিতে হবে, ঠিক আছে। এবারে এরপরে লেখ সংকট কোণ এবং মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। সংকট কোণ এবং মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। সংকট কোণ এবং মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। এই কোশ্চেনটা আরেকটা হতে পারে অথবা দিয়ে লিখে দে যে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ হলে, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ হলে, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ হলে তার সংকট কোণ থিটা সি সমান সাইন ইনভার্স 1/μ অথবা সাইন থিটা সি সমান 1/μ, এটাও প্রমাণ করতে বলে। থিটা সি সমান সাইন ইনভার্স 1/μ বা সাইন থিটা সি সমান 1/μ, এটা প্রমাণ করতে বলে। তবে এই যে যে কথাটা বলা আছে না, এটা কিন্তু বায়ুর সাপেক্ষেই বলছে, ঠিক না, বায়ুর সাপেক্ষেই বলছে, এটা হয়েছে বায়ুর সাপেক্ষেই বলছে। তো এখানে আমি দেখ এখানে কি রকম লিখছি যে এটা হচ্ছে কি না মাধ্যমের প্রতিসরাঙ্ক, এর হচ্ছে কি তো মিউ, এর প্রতিসরাঙ্ক, এটা বায়ু, এর প্রতিসরাঙ্ক কত 1, হ্যাঁ বায়ুর প্রতিসরাঙ্ক 1। বল আমি যদি সংকট কোণ বার করতে যাই, আলোক রশ্মিকে কোথা থেকে কোথায় পাঠাতে হবে? ঘন থেকে লঘুতে। কোনটা ঘন মাধ্যম? এটা। এখান থেকে আলোক রশ্মি এলো, এটা যদি সংকট কোণই হয় তাহলে প্রতিসরণ কোণ কত হবে? 90 ডিগ্রি, হ্যাঁ কি না? প্রতিসরণ কোণ কত হবে? 90 ডিগ্রি। এটা যদি সংকট কোণ হয় তাহলে প্রতিসরণ কোণ কত হবে? 90 ডিগ্রি, ব্যাস, আর কিছু নেই। আমি কিন্তু ওই স্নেলের সূত্রই অ্যাপ্লাই করব, ঠিক না, স্নেলের সূত্র অ্যাপ্লাই করব। কি লিখবি যে মাধ্যমটির সংকট কোণ থিটা সি হলে, মাধ্যমটির সংকট কোণ থিটা সি হলে, মাধ্যমটির সংকট কোণ থিটা সি হলে কোন আলোক রশ্মি, কোন আলোক রশ্মি ওই মাধ্যম থেকে, ওই মাধ্যম থেকে এসে, ওই মাধ্যম থেকে এসে ওই মাধ্যম এবং বায়ুর, বায়ু মাধ্যমের বিভেদ তলে, ওই মাধ্যম এবং বায়ু মাধ্যমের বিভেদ তলে, ওই মাধ্যম এবং বায়ু মাধ্যমের বিভেদ তলে, ওই মাধ্যম এবং বায়ু মাধ্যমের বিভেদ তলে থিটা সি কোণে আপতিত হলে, থিটা সি কোণে আপতিত হলে, আপতিত হলে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি বিভেদ তল বরাবর যায়। এবারে ছবিটা এঁকে দেবে।
বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান 1, আর এটা হচ্ছে কিনা প্রদত্ত মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান মিউ দিয়ে ছবিটা এঁকে দেব। তারপরে আমি লিখব কি যে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই। স্নেলের সূত্র যদি প্রয়োগ করি তাহলে কি হবে দেখ, মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ, এই মাধ্যমে কোণ কত থিটা সি, তাহলে সাইন থিটা সি সমান বায়ুর প্রতিসরাঙ্ক 1, ওই মাধ্যমে কোণ কত 90 ডিগ্রি। চলো সাইন থিটা সি সমান মিউ সাইন থিটা সি সমান 1, সাইন 90 এর মানও 1, তাহলে সাইন থিটা সি হচ্ছে কত না 1/মিউ। ব্যাস হয়ে গেছে। তাহলে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি তার সংকট কোণ কম হবে, মানে প্রতিসরাঙ্ক বেশি হলে মানটা কি হবে, ছোট হবে। আর সাইন কম অ্যাঙ্গেলের মান কমই হয়, 90 এর মান 1, মানে বেশি কোণের মান 1 সব থেকে বড় মান, মানে ঠিক আছে। তাহলে প্রতিসরাঙ্ক বেশি হলে কি হবে, প্রতিসরাঙ্ক বেশি হলে সংকট কোণ কম হবে। এ তো গেল একটা মাধ্যম, মানে বায়ুর সাপেক্ষে হলো। কিন্তু যদি অন্য মাধ্যম দিয়ে দেয়, ধরো জল এবং কাঁচ এরকম দিয়ে দেয়, তখন কি করব, ওই একই প্রসেসে যাবে। তাহলে কোশ্চেন লেখ যে জল এবং কাঁচের ক্ষেত্রে জল এবং কাঁচ মাধ্যমদ্বয়ের সংকট কোণ। এখানে জল এবং কাঁচ মাধ্যমদ্বয়ের সংকট কোণ মানে আলাদা আলাদা করে নয়, দুজন একসঙ্গে হলে কি হবে, জল এবং কাঁচ মাধ্যমদ্বয়ের সংকট কোণ কত, এটা কোশ্চেন। জল এবং কাঁচ মাধ্যমদ্বয়ের সংকট কোণ কত, আচ্ছা। এই কোশ্চেন করার জন্য তোকে কি বুঝতে হবে, আগে দেখ এখানে লেখ জলের প্রতিসরাঙ্ক কত 4/3, এটা কাঁচের প্রতিসরাঙ্ক কত 3/2, অ্যাকচুয়ালি 3/2 মানে কত 1.5, 1.33। কে ঘন মাধ্যম, এখানে কাঁচ ঘন মাধ্যম, মানে আলোক রশ্মি তোকে কাঁচ থেকে নিয়ে আসতে হবে। তাহলে ঘন থেকে আলোক রশ্মি এলো, এটা যদি কোণ থিটা সি হয়, তাহলে প্রতিসৃত রশ্মি কি হবে, মাধ্যমের বিভেদ তল দিয়ে যাবে 90 ডিগ্রি, বাদ বাকি কাজ করতে পারবি। আলোক রশ্মিকে কাঁচ থেকে নিয়ে আসতে হবে জলে নিয়ে, একে তোকে বলবেই না যে কোথা থেকে নিয়ে গিয়ে কোথায় ফেলতে হবে, এটা তোকে বুঝতে হবে যে ঘন মাধ্যম কে এখানে কাঁচ, লঘু মাধ্যম কে জল, কারণ কি প্রতিসরাঙ্ক কম, তাহলে আলোক রশ্মিকে কাঁচ থেকে নিয়ে এসে ফেলতে হবে। তাহলে স্নেলের সূত্র, কাঁচের প্রতিসরাঙ্ক কত 3/2, ওখানে কোণ কত থিটা সি, জলের প্রতিসরাঙ্ক 4/3, এখানে কোণ কত 90 ডিগ্রি। চলো তাহলে সাইন থিটা সি 3/2, 4/3 গুণ 1, সাইন থিটা সি সমান কত হচ্ছে 4/3 গুণ 2/3, কত হচ্ছে 8/9। তো থিটা সি কত হচ্ছে সাইন ইনভার্স 8/9, সাইন ইনভার্স 8/9। পরের কোশ্চেন, একটি মাধ্যমে আলোর গতিবেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়েছে।
2 × 10⁸ মিটার/সেকেন্ড এবং অপর মাধ্যমে আলোর গতিবেগ 1.5 × 10⁸ মিটার/সেকেন্ড। ঠিক আছে, একটি মাধ্যমে আলোর গতিবেগ 2 × 10⁸ মিটার/সেকেন্ড, অপর মাধ্যমে আলোর গতিবেগ 1.5 × 10⁸ মিটার/সেকেন্ড। মাধ্যমদ্বয়ের বিভেদ তলে সংকট কোণ কত হবে? মাধ্যমদ্বয়ের বিভেদ তলে সংকট কোণ কত হবে? সেম এখানে দেখ কিছুই বলেনি যে কোনটা ঘন কোনটা লঘু। বেগ দেখে কি করে বুঝবো কোনটা ঘন কোনটা লঘু? যেটার বেগ কম সেটা ঘন মাধ্যম। তাহলে এখানে কি হচ্ছে দেখ, এটা আমি ধরলাম V1 আমি ধরে নিচ্ছি 1.5 × 10⁸, এটা ঘন মাধ্যম। আর V2 হচ্ছে 2 × 10⁸, এটা হচ্ছে কি লঘু মাধ্যম। তো আলোকে এখান থেকে নিয়ে যেতে হবে ঘন থেকে, এটা θc, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা হচ্ছে কত 90°। ঠিক না? হ্যাঁ, এটা ঘন মাধ্যম, কেন কি বেগ কম, আমি লিখে দিচ্ছি এটা ঘন মাধ্যম, আর এটার বেগ বেশি মানে লঘু মাধ্যম। তারপর স্নেলের সূত্র তো প্রয়োগ করব, কিন্তু কিভাবে করব? এখানে কি কোণ আর বেগের কথা বলেছে না? কোণ আর বেগের কথা বলেছে। কোণ আর বেগের যখন আসবে তখন আমি কি করব? কোন মাধ্যম থেকে আলো গেছে? এখান থেকে। তাহলে আপতন কোণ কত? θc বাই সাইন আর মানে কত? 90°, সমান প্রথম মাধ্যম কোনটা? এটা V1 বাই V2। অসুবিধা নেই তো? সাইন আই বাই সাইন আর সমান V1 বাই V2। তো এখান থেকে কি হচ্ছে সাইন θc, সাইন 90 এর মান 1, এ কত আছে? V1 এর মান কত? 1.5 10⁸, নিচে কত হচ্ছে 2 × 10⁸, 2 10⁸ কাটলো, সাইন θc সমান 15/20, 5 × 3 = 15, 5 × 4 = 20, θc হচ্ছে সাইন ইনভার্স 3/4, একদম সাইন ইনভার্স 3/4 অ্যান্সার। একান্ন পেজ উদাহরণ 1, এটা হওয়ার পরে 51 পেজের উদাহরণ 1-1টা করব বইতে। এগুলোর ওপরে বইয়ের উদাহরণের যে অঙ্ক হবে সেগুলো একবার বলে দিচ্ছি, একবার দাগ দিয়ে নি। উদাহরণ 1 তো বললাম, এখন উদাহরণ 1, এই অঙ্কগুলো করতে গেলে কিন্তু ক্যালকুলেটর লাগবে। তোদের এই সেমিস্টারে ক্যালকুলেটর দেবে? দেবে না, তাহলে সেরকমই কোশ্চেন দেবে যাতে ক্যালকুলেটর না লাগে। 3 এর পরে হচ্ছে 5-এর কোশ্চেনটা অ্যাকচুয়ালি ওটা আলোকবাহী তন্তুরই মতো অঙ্ক, আলোকবাহী তন্তু করালে ওটা বলবো। 6 তারপরে হচ্ছে 6-এর পরে 8 কিন্তু ইম্পর্টেন্ট আছে, স্টার দিয়ে রাখিস। 8-এর পরে 9 ইম্পর্টেন্ট আছে, ঠিক না? হ্যাঁ, তো আমি এখন যে কোশ্চেনটা করাবো সেটা হচ্ছে যে 1-এর কোশ্চেন কি সবার উত্তর হয়ে গেছে? হ্যাঁ, 1-এর কোশ্চেন সবার উত্তর হয়েছে? হয়নি? কি বলেছে দেখ, 1-এর কোশ্চেন কি বলেছে? বলছে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক √2 হলে মাধ্যমটির সাপেক্ষে কাচের সংকট কোণ। এইখানে গন্ডগোল কি দেখ, অনেকের বুঝতে কোথায় সমস্যা। দেখ কি কি মাধ্যম বলেছে, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক √2 হলে মাধ্যমটির সাপেক্ষে কাচের সংকট কোণ নির্ণয় করো। তাহলে এটা মাধ্যম দেওয়া আছে কত? √2। কোশ্চেন এক এক করে দেখ কি আছে। মাধ্যমের, এটা ধরো মাধ্যম, এর প্রতিসরাঙ্ক কত আছে? √2। আচ্ছা, √2 মানে কত? 1.414। আর কাঁচ, এখানে কাঁচের প্রতিসরাঙ্ক কত? 1.5 হয়, মানে 3/2। বল এখানে ঘন মাধ্যম কে? কাঁচ। ঘন মাধ্যম কাঁচ, এটা বুঝতে হবে। তাহলে আলোক রশ্মি তো এখান থেকে আসবে, এটা θc 90 তে যাবে, ব্যাস হয়েছে।
বের করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাঁচের কাঁচের যে প্রতিসরাঙ্ক সেটা দেওয়া নেই, নিয়ে নিলে হবে না, সেটা বার করতে হবে। তো এখানে এখানে আরো কি দেওয়া আছে, দেওয়া আছে বায়ু সাপেক্ষে কাঁচের সংকট কোণ 30°। এখানে কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়াই নেই, আমরা নিজের থেকে ধরলে হবে না। বলেছে বায়ু সাপেক্ষে কাঁচের সংকট কোণ, এই দেখ এটা বায়ু, এটা কাঁচ, ঠিক। বলেছে কাঁচের বায়ু সাপেক্ষে কাঁচের সংকট কোণ মানে এটা কত, 30 দেওয়া আছে, তাহলে এটা কত হবে, 90। ঠিক আছে, বায়ুর প্রতিসরাঙ্ক তো 1, কাঁচের প্রতিসরাঙ্ক জানি না, বার করতে হবে এখানে। তো এখানে স্নেলের সূত্র মিউ সাইন 30 সমান 1 সাইন 91, অসুবিধা নেই তো। কাঁচের বায়ুর সাপেক্ষে কাঁচের সংকট কোণ 30° দেওয়া আছে, মানে কি কাঁচ থেকে আলোক রশ্মি 30-এ গিয়ে পড়লে কততে যাবে, 90-তে। এটা মিউ সাইন 30 এর মান কত, হাফ, এটা 1, তাহলে মিউ হচ্ছে কত, 2, এখানে 2 হচ্ছে। তার মানে কাঁচের প্রতিসরাঙ্ক তোকে এখানে 2 ধরতে হবে। কাঁচের প্রতিসরাঙ্ক কত ধরতে হবে, 2 ধরতে হবে। এরপরে অঙ্ক করতে হবে আবার, এখানে স্নেলের সূত্র যদি প্রয়োগ করি কত হবে, কাঁচের প্রতিসরাঙ্ক 2, ওখানে কোণ কত, θc সমান এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, √2, এখানে কোণ কত, 90°। তাহলে এটা কত হচ্ছে, সাইন θc √2/2, সাইন 90 এর মান তো 1, তাহলে সাইন θc সমান হচ্ছে 1/√2, তো θc হচ্ছে কত, 45°। তাহলে কি সাইন 45 এর মান 1/√2। তার মানে কি ওখান থেকে মিউ বার করতে হবে, করে তারপর এখানে আসতে হবে। এটাও ভালো কোশ্চেন হয়ে যাচ্ছে, ইম্পর্টেন্ট, অসুবিধা নেই। 6এরটা দেখ, এটা হয়ে গেল 6, দেখ উদাহরণ 6। দেখ যতগুলো অঙ্ক হচ্ছে কিন্তু দেখ একই প্রসেসে যাচ্ছে, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক সেখানে কোণের সাইন, বাস। ছয়ের কোশ্চেন কি আছে দেখ, সহজ ভাবে ভাবার চেষ্টা কর। দেখ যেগুলো বলেছে আগে ছবি এঁকে দেখ কিরকম হচ্ছে। বলছে ঘনতর মাধ্যম থেকে আগত একটি আলোক রশ্মি লঘুতর মাধ্যমে আই কোণে আপতিত হলো। ঠিক আছে, ছবি আঁকছি, এটা হচ্ছে ঘন, এরকম লিখছে, আর এটা হচ্ছে লঘু। বলেছে ঘনতর মাধ্যম থেকে একটি আলোক রশ্মি এরকম করে এসছে, এসে আই কোণে আপতিত হয়েছে, এতটা পর্যন্ত তো ঠিক আছে। এবারে বলেছে প্রতিফলিত এবং প্রতিশ্রুত রশ্মির অন্তর্ভুক্ত কোণ 90°। আচ্ছা, প্রতিফলিত এটা আর প্রতিশ্রিত ধরো এটা, এদের মধ্যে কোণ কত বলেছে, 90°, তাই না, এটা বলেছে। তাহলে মিউ সমান কি tan i লিখে দেবো, না, মিউ সমান tan i লেখা যাবে না। ওটা কোথায় লেখা হয়েছিল বলতো, মিউ সমান tan i যদি এটা বায়ু ছিল আর এটা হচ্ছে প্রতিসরাঙ্ক ছিল, এটা যদি আই হয়, তাহলে এখানে প্রতিফলিত আর প্রতিশ্রুত রশ্মি যদি 90° হয়, তাহলে মিউ সমান tan i লিখতে পারি। কিন্তু এখানে দেখ ঘন থেকে লঘুতে বলেছে, এখানে ঘন থেকে লঘুতে বলেছে। এবারে বলছে যে দেখাও যে মাধ্যমদ্বয়ের সংকট কোণ θc সমান সাইন ইনভার্স tan i বলেছে। তো আবার এত কিছু দেখার দরকার নেই, আমি কিরকম ভাবছি দেখ, এখানে প্রথমে এইটা থেকে আমি দুজনের হচ্ছে প্রতিসরাঙ্কের মধ্যে একটা সম্পর্ক বার করব। ঠিক আছে, প্রথমে দেখ এখানে বল, আমি যদি বলি এটা ঘন মাধ্যম, এর আমি প্রতিসরাঙ্ক ধরে নিচ্ছি মিউ ডেন্সার, আর লঘু মাধ্যম মিউ রেয়ার, এরকম ধরে নিচ্ছি। ঠিক আছে, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ডেন্সার, লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ রেয়ার। চল এখান থেকে স্নেলের সূত্র প্রয়োগ করছি, মিউ ডি সাইন আই সমান মিউ আর সাইন
কোণ কত হবে এটা? এটা হচ্ছে প্রতিসরণ কোণ ধরো আর, ঠিক না? প্রতিসরণ কোণ আর। তারপরে কি লেখা হয়েছিল? মিউ ডি সাইন আই সমান মিউ আর। সাইন আর কে কি লেখা হয়েছিল? এটা আই হলে এটা আই, আই প্লাস 90 প্লাস আর সমান 180। আর সমান কত হবে? 90 মাইনাস আই, এরকম তো হয়েছিল। 90 মাইনাস আই, মিউ ডেন্সার সাইন আই সমান মিউ রেরার কস আই। তো এখানে আসছে কত না, ট্যান আই সমান ট্যান আই, ট্যান আই সমান মিউ রেরার বাই মিউ ডেন্সার। এত পর্যন্ত আসছে, কোনো অসুবিধা আছে? দেখ এরকমই চলছে, শুধু স্নেলের সূত্র প্রয়োগ করেছি। এখানে লিখেছি কি ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ডি, লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ আর, ব্যাস। এখান থেকে ট্যান আই এরকম কিছু এসছে, ঠিক আছে? এ তো গেল কি, এ গেল এই যে আপতন কোণের সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্ক। এখানে একটা কন্ডিশন দেওয়া ছিল যে প্রতিফলিত এবং প্রতিসৃত রশ্মির মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। সেখান থেকে আমরা এটা পেয়েছি। এর কি বলেছে? মাধ্যমদের সংকট কোণ বার করো। মাধ্যমদের সংকট কোণ, ঠিক আছে? এত পর্যন্ত লেখা হয়ে গেলে বলবি। যখন বলবে মাধ্যমদ্বয়ের সংকট কোণ, সংকট কোণের ক্যালকুলেশন, এটা ঘন, এটা লঘু। আচ্ছা, তাহলে ঘন থেকে লঘুতে আলোক রশ্মি যেতে হবে। সংকট কোণ মানে থিটা সি ধরো, তাহলে প্রতিসরণ কোণ কত হবে? 90 ডিগ্রি, ঠিক না? তো ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ডি, লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ আর। এখানে আবার স্নেলের সূত্র, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ডি, ওখানে কোণের সাইন থিটা সি সমান লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ আর, সাইন কত হবে? 90 ডিগ্রি। সংকট কোণ বলেছে না, 90 ডিগ্রি। এখানে সাইন থিটা সি কত হবে? সাইন থিটা সি সমান হবে মিউ আর বাই মিউ ডি, কারণ কি সাইন 90 এর মান আর। আচ্ছা, এবারে বল মিউ আর বাই মিউ ডি মানে কত? ট্যান আই। এখান থেকে আসছে কত? সাইন থিটা সি সমান মিউ আর বাই মিউ ডি, যেটা আগে কত ছিল? ট্যান আই, ট্যান আই। তাহলে থিটা সি কত হচ্ছে? সাইন ইনভার্স ট্যান আই, এটা ছিল। ঠিক আছে তো? অসুবিধা আছে কিনা বল? তারপরে 8 কোশ্চেন। 8 কোশ্চেন লাস্ট, তারপরে ছুটি। বেশি পড়া ভালো না, তাই না? বেশি পড়লে জ্ঞানী হয়ে যাবে, জ্ঞানী হলে বেশি দূর যেতে হবে, তখন কষ্ট। কম কম পড়ো, ঠিক আছে? এমন পড়াশোনা করবি যাতে বাড়িতে বকতেও না পারি, বেশি প্রশংসাও না করতে পারি, ঠিক আছে? মাঝামাঝি, ঠিক আছে? মাস্টারকে যখন জিজ্ঞেস করবে বাড়িতে, স্যার ছেলে পড়াশোনা কেমন করছে, ও ভালো ব্রেন আছে কিন্তু ও পড়ে না, ঠিক আছে? হ্যাঁ, মাস্টারের মিডিওকার যারা হয় তাদের দেখবি এরকমই, মানে বলা হয় যে বুদ্ধি আছে কিন্তু আর একটু পড়লে ভালো, ব্যাস। তার মানে কি, না ভালো না খারাপ, ঠিক আছে? হ্যাঁ, সমান সমান। ভদ্রভাবে অসম্মান করা, ঠিক। এই যে কোশ্চেন আছে না, এই যে 8 কোশ্চেন আছে, এটা কিন্তু এইচএস এ দিয়েওছে। দেখ অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে, দেখ এখানে বলছে যে আর আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার চাকতি আছে, এই দেখ এরকম একটা বৃত্তাকার চাকতি আছে, ঠিক না? এরকম একটা বৃত্তাকার চাকতি আছে, এতে একটা পেরেক গেঁথে দেওয়ার পরে একে উল্টো করে জলে ডুবিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি রকম দেখতে লাগবে ছবিটা? এটা হচ্ছে, ধরো এটা হচ্ছে এরকম পেরেক দিয়ে এটা হচ্ছে জলে ডুবিয়ে দেওয়া হয়েছে, ঠিক না? এরকম
তো কি হবে, বলছে কি যে এই পেরেকের টিপটা কি বলছে, দেখতে পাবে না, এরকম সর্বোচ্চ কত দৈর্ঘ্য। দেখ আমি এই সাইড থেকে দেখছি, ধরো এইখান থেকে আমি দেখছি, বোঝা গেল কি, ধরো এইখান থেকে আমি দেখছি, পেরেকটাকে দেখার চেষ্টা করছি, ঠিক আছে। তো দেখ পেরেককে দেখতে পাবে কখন, যদি এই পেরেকের টিপ পয়েন্ট থেকে আলোক রশ্মি গিয়ে এখানে পড়ে তারপরে বায়ুতে প্রতিসৃত হয়। লজিক কি বলছে, এই টিপটাকে আমি দেখতে পাবো কখন, এখান থেকে। দেখ আচ্ছা, কাঠে গিয়ে যদি আলোক রশ্মি পড়ে মানে প্লেটের ওপরে, ও তো ভেদ করে যেতে পারবে না, ও তো এখানে ফিরে চলে আসবে। তাহলে আলোক রশ্মিকে যেতে গেলে কোথায় পড়তে হবে, জলে। মিনিমাম কোথায় গিয়ে পড়বে, এই এই যে প্রান্তে, মানে এখান থেকে আলোক রশ্মি গিয়ে পড়বে এই যে প্রান্ত, ঠিক আছে, মানে চাকতির প্রান্তে গিয়ে আলোক রশ্মি পড়বে, তাই না, পড়বে। আচ্ছা, এই যে আলোক রশ্মি পড়বে, যদি প্রতিসৃত হয়ে বাইরে চলে যায়, চোখ দেখতে পাবে, তাই তো, দেখতে পাবে। তাহলে দেখতে পাবে না কখন, যখন প্রতিসরণ হয়ে বাইরে আলো যাবে না। এরকম কোন কন্ডিশন হতে পারে, এই যে যদি এরকম করে সোজা চলে যায় বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, ঠিক না। যদি সোজা চলে যায় মানে বিভেদ তল বরাবর, বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। এবার দেখ এটা যদি আমি কোণ বলি, দেখ এটা যদি আমি কোণ বলি, সংকট কোণ, তাহলে এই কোণ মানে এখানে সমান সমান কোণ হচ্ছে। দেখ এই ভালো করে দেখ, এটা কোণ যা এটা তাই হবে। তো দেখ যদি এই পেরেক যদি ছোট হয়, দেখ পেরেক যদি ছোট হয় তাহলে দেখ এরকম আছে, দেখ এটা যদি এত বড় হয়, এখানে যে কোণটা হচ্ছে, যদি পেরেক ছোট হয়ে যায় মানে এইটুকু হয়, তাহলে দেখ কোণ বড় হয়ে যাবে। হ্যাঁ, কোণ বড় হয়ে যাবে মানে কি, এটা যদি সংকট কোণ হয় তাহলে তো আলোক রশ্মি এরকম করে যাচ্ছে। এর থেকে ছোট পেরেক হলে তো দেখতেই পাবে না, কেন কি সংকট কোণের চেয়ে ছোট, সংকট কোণের চেয়ে বড় কোণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যাবে। তাহলে এর থেকে বড় হলে দেখতে পাবে, তার মানে কি এটাই হচ্ছে কি সর্বোচ্চ হবে যেটাকে দেখতে পাবে না, এর থেকে বড় হলে তো দেখতে পাবে, তাই না। তাহলে এটাই সর্বোচ্চ হবে যেটা থেকে ও দেখতে পাবে না, এর থেকে বড় হলে দেখতে পাবে। তো এখানে দিয়েছে কি, এর ব্যাসার্ধ কত দিয়েছে না, আর। চাকতির ব্যাসার্ধ কত দিয়েছে, আর। আর কি দিয়েছে, আর দিয়েছে জলের প্রতিসরাঙ্ক 4/3, বাস, আর কিছু দেয়নি। বলেছে এই এই উচ্চতাটা কত হবে, এটা এটা কত হবে। এখানে এখানে বেসিক্যালি কাজ করছে ত্রিকোণমিতি। প্রথমে দেখ আমি কি করতে চাইছি এখানে, যে দেখ প্রথমে স্নেলের সূত্র আমি অ্যাপ্লাই করছি। হ্যাঁ, 4/3, কেন কি জলে থাকা অবস্থায় 4/3 হচ্ছে প্রতিসরাঙ্ক, তাহলে কোণ সাইন থিটা সি সমান, এটা কি বায়ু, আলোক রশ্মি জল থেকে বায়ুতে গেছে, প্রতিসরাঙ্ক 1 সাইন 90 ডিগ্রি, অসুবিধা আছে, সাইন থিটা সি সমান কত হচ্ছে 3/4, ব্যাস হয়ে গেছে, সাইন থিটা সি 3/4, অসুবিধা নেই। এইচ চাইছে আর এর টার্মে, এইচ এইচ জিজ্ঞেস করছে, মানে পেরেকের উচ্চতা জিজ্ঞেস করছে, মানে এইচ সমান কিছু একটা আর আসবে উত্তর। তো দেখ এখানে ত্রিভুজ, দেখ ভালো করে, এই দেখ ত্রিভুজ, দেখ এটা থিটা সি হলে এটাও তো থিটা সি বলছে না, একান্তর কোণ, এটা আর, এটা এইচ, সরি কি লিখে দিয়েছে, এটা এইচ আর এটা হচ্ছে আর, ঠিক আছে। সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কোনটা, আর, লম্ব হচ্ছে আর, অসুবিধা নেই, বইতে খুব সম্ভবত ট্যান করেছে, ট্যানের দরকার নেই। এটা যদি লম্ব হয়, অতিভুজ কোনটা, 90 এর বিপরীত, এটা অতিভুজ, কিন্তু অতিভুজ তো দেওয়া নেই। অতিভুজ মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বসিয়ে দে। লম্ব হচ্ছে আর, অতিভুজ হচ্ছে আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, লম্ব হচ্ছে আর, অতিভুজ হচ্ছে কত, আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান 3/4।
তারপর রুট তোলার জন্য স্কোয়ার করছি, রুট তোলার জন্য কি করব, স্কোয়ার করলে কি হবে, আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 9/16, 9/16। ঠিক আছে, কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ কত হবে, কোনাকুনি গুণ করলে এখানে 16r স্কোয়ার ইজিক্যালস টু 9r স্কোয়ার প্লাস 9h স্কোয়ার। আমার এইচ চাই তাই না, তাহলে 7r স্কোয়ার সমান 9h স্কোয়ার, তো 9h স্কোয়ার সমান 7r স্কোয়ার। হ্যাঁ ঠিকই তো লিখেছি। h সমান 7/9 r স্কোয়ার, এটা h স্কোয়ার, তাহলে h কত হবে, √7/9 r স্কোয়ার, তাহলে হয়ে যাবে কত, এটা √7/3 √r স্কোয়ার মানে r। ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, দেখবি নার কোশ্চেন বাড়িতে দেখিস পরে, অসুবিধা নেই তো এখানে। এটাতে স্নেলের সূত্র প্রয়োগ করেছি, বাদ বাকি কাজ যেমন হয়। এবারে বাড়িতে কিছু একটু রিডিং দিয়ে আসবি, যেগুলো আমি বলছি। লেখা হয়ে গেছে সব? হয়েছে? চলো 53 পেজ খুলবি বইতে। 53 পেজে এই যে লেখা আছে না, জলে ডোবানো টেস্ট টিউব, রিডিং দিবি। জলে ডোবানো ঘোষাকালি মাখানো ধাতব বল, জলপূর্ণ কাচের গ্লাস, বায়ুর বুদবুদ, এগুলো হচ্ছে। মরীচিকা পড়ার দরকার নেই, ওটা আমি বলবো। ছিদ্রের ব্যাসার্ধ দরকার নেই। 55 পেজে আছে হীরকের ঔজ্জ্বল্য, ঠিক আছে। আলোকবাহী তন্তু করতে হবে না, আমি ডিটেলস ওটা করাবো। এরপরে চলে আসবি 57 পেজ। 57 পেজে কি আছে, নক্ষত্রের আপাত অবস্থান, সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে দৃশ্যমান সূর্য, সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের ডিম্বাকার রূপ ধারণ, নক্ষত্রের ঝিকিমিকি। হ্যাঁ এই পর্যন্ত থাকবে পড়া, একবার করে রিডিং দিয়ে আসবি। ওই সাইডে শুধু এইটা আলোকবাহী তন্তু আর ছিদ্রের ব্যাসার্ধটা থাকলো, যেটা পরের দিন নিয়ে নেব, ঠিক আছে। গ্যাপ দিবি না কেউ, বারবার বলছি, প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করে রাখবি। কারণ কি বহুত ফাস্ট এগোচ্ছে, কিন্তু মনে হচ্ছে এরকম, কিন্তু পড়া কতগুলো দেওয়া হয়ে গেছে দেখ। ভালো কিন্তু রিডিং দিতে হবে বাড়িতে গিয়ে, সঙ্গে কিছু ডেরিভেশনও আছে ছোট ছোট।